অ্যাকাউন্টসে তোমাদের ইস্যু অফ ডিবেঞ্চারের সিরিজ শুরু হচ্ছে। এই ইস্যু অফ ডিবেঞ্চার সিরিজে আমরা আজকে ফার্স্ট ক্লাস করছি। এই প্রথম ক্লাসে আমি ডিসকাস করব ওই ইস্যু অফ ডিবেঞ্চারের ডিফারেন্ট যে কেসগুলো আছে সেই কেসগুলোর তোমরা জার্নালগুলো কি করবে সেইগুলো নিয়ে। আজকে তাহলে প্রথমে আমি ফর্মুলাটা ডিসকাস করি। এই ফর্মুলাটা ভালো করে বুঝে নেবে, বুঝে নেওয়ার পর পরের ক্লাসগুলোয় পরপর আমি প্রবলেম সলিউশন করে দেখাবো। দেখো আজকে আমরা ডিবেঞ্চার ইস্যু যখন করব, ডিবেঞ্চার বলতে কি আগে একটু বুঝে নিই। ডিবেঞ্চার হচ্ছে যে যখন কোনো ধরো কোম্পানি বা কোনো কনসার্ন তারা মার্কেট থেকে যখন অর্থ সংগ্রহ করে, হ্যাঁ, ফাইন্যান্সের জন্য তারা অর্থ সংগ্রহ করার সময় তারা কি করে, কিছু ধরো নিজের শেয়ার বা ডিবেঞ্চার এই সমস্তগুলো মার্কেটে ইস্যু করে। আমরা যেরকম শেয়ার যখন ইস্যু করি, শেয়ারটাকে আমরা কি বলি, ওন ক্যাপিটাল। সেটা শেয়ার দুরকম হতে পারে, ইকুইটি শেয়ার ইস্যু করে পয়সা কালেকশন করতে পারে, প্রেফারেন্স শেয়ার ইস্যু করে পয়সা কালেকশন করতে পারে, সেইগুলোকে আমরা বলি কি, ওন ক্যাপিটালের মধ্যে পড়ে। এগুলো হচ্ছে ওন ক্যাপিটাল। আর ডিবেঞ্চার হচ্ছে একটা সার্টিফিকেট যা বা ঋণপত্র, বাংলায় অর্থ হচ্ছে ঋণপত্র, যেটা কোম্পানি ইস্যু করে পাবলিকের থেকে পয়সা সংগ্রহ করে, অর্থ সংগ্রহ করার সময় ওখানে গ্যারান্টি দিয়ে দেয় যে এই যে ডিবেঞ্চারের ফেস ভ্যালু, এই ফেস ভ্যালুর উপর তোমাকে ইয়ারলি 10% বা 15% একটা ইন্টারেস্ট দিতে কোম্পানি বাধ্য থাকবে। এবং ডিবেঞ্চারটা, ওই যে সার্টিফিকেটটা সমস্ত পাবলিক কিনবে, ওই সার্টিফিকেটটা আফটার 5 ইয়ার্স, আফটার 6 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স যা হতে পারে, 10 ইয়ার্স পরে ওইগুলো কোম্পানি উঠিয়ে নেবে, উঠিয়ে নিয়ে ওর পয়সা ফেরত দেবে। ঠিক আছে, এরকম একটা প্রতিশ্রুতিপত্র বা ঋণপত্রের নামই হচ্ছে ডিবেঞ্চার। তা ডিবেঞ্চার হচ্ছে ঋণপত্র, যেটা কোম্পানি ঋণ গ্রহণ করে কার থেকে, পাবলিকের থেকে, মার্কেট থেকে টাকাটা ওঠায়। সেই ঋণপত্রে এই গ্যারান্টিটা দেয় একটা নির্দিষ্ট পার্সেন্টেজে সেখানে সুদ দেবে এবং এত বছর পরে সেটা পয়সা ফেরত দিয়ে ডিবেঞ্চারের সার্টিফিকেটগুলো কোম্পানি মার্কেট থেকে, পাবলিকের থেকে তুলে নেবে। এটা হচ্ছে ডিবেঞ্চার। তা ডিবেঞ্চার হচ্ছে একটা লোন ক্যাপিটাল। তাহলে আমরা ব্যালেন্স শিটে যে ক্যাপিটাল দেখি, সেই ক্যাপিটালের মধ্যে ওন ক্যাপিটাল ছাড়া আমরা মার্কেটে এইরকম সার্টিফিকেট ইস্যু করে আমরা যখন পাবলিকের থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের সার্টিফিকেট তৈরি করলাম, সেইখান থেকে আমরা পাবলিকের থেকে পয়সা যদি কালেকশন করি, তাহলে সেটাকে বলা হয় ঋণপত্র। ঋণপত্রের সাহায্যে পয়সা কালেকশন। এবার এই ঋণপত্রের পরিমাণটা, ধরো ঋণপত্রের যে পরিমাণটা যেটা কোম্পানি ইস্যু করবে, ইস্যু করার সময় কোম্পানি কিছু জিনিসগুলো মনে রাখে, বা কিছু জিনিসগুলো কোম্পানিকে মনে রাখতে হয়, যে তাদের ডেপ্ট ইকুইটি রেশিও, এইগুলোর তো ডেপ্টের অংশ। ধরো ডেপ্টের যে অংশটা, সেই অংশটা যেন ওন ক্যাপিটাল থেকে বেশি হয়ে না যায়। হ্যাঁ, তাই 1:1 হলেও সেটাও কিন্তু কোম্পানির একটা ডেঞ্জার লেভেল। ঠিক আছে, সেখানে কোম্পানি অনেক সমস্ত কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো মাথায় রাখে, যাতে কোম্পানির যে ব্যালেন্স শিটটা কোম্পানি সাবমিট করবে পাবলিকের সামনে, সেইটার মধ্যে কোনো উইকনেস না থাকে। ওইখানে কিন্তু বিভিন্ন রেশিও বের করে ওই কোম্পানির উইকনেস বের করা যাবে। সেই জন্য ডিবেঞ্চার ইস্যুর সময় নানান রকম লক্ষ্য রাখতে হয়। কিন্তু আমাদের সেই সমস্ত আলোচনা হবে পরে। হ্যাঁ, সেই সমস্ত আমরা পরে আলোচনা করব, অন্য চ্যাপ্টারে আলোচনা করা হবে। আজকের তোমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডিবেঞ্চার আমরা কিভাবে ইস্যু করব মার্কেটে, এবং ডিবেঞ্চার ইস্যু করে সেখান থেকে পয়সা কালেকশন করব। তাহলে ডিবেঞ্চার হচ্ছে একটা ঋণপত্র, যে ঋণপত্রের সাহায্যে আমরা মার্কেট থেকে পয়সা কালেকশন করি, এবং পয়সা কালেকশন করে সেই ঋণপত্রটা পাবলিককে ইস্যু করি। ইস্যু করার পর, মানে ইস্যু করার সময় আমরা প্রতিশ্রুতি দিই তাতে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে আমরা ইন্টারেস্ট প্রতি বছর পেমেন্ট করব, এবং একটা নির্দিষ্ট সময়ান্তে সেই ডিবেঞ্চারের পয়সাটা আমরা পরিশোধ করে দিয়ে ডিবেঞ্চারের সার্টিফিকেটগুলো কোম্পানি আবার তুলে নেবে। তাকে বলা হয় রেডিমশন করা। ঠিক আছে, এইবারে ধরো ডিবেঞ্চার যখন আমরা ইস্যু করি, ডিবেঞ্চার ইস্যু করার সময় আমরা ডিবেঞ্চার বিভিন্নভাবে ইস্যু করতে পারি। আমাদের মূল উদ্দেশ্য কি, একটা ডিবেঞ্চার যখন ইস্যু করছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বা মেন অবজেক্টিভ হচ্ছে কি, পয়সা কালেকশন করা। তাহলে ডিবেঞ্চার ইস্যু করলে আমাদের ডিবেঞ্চার যদি ঋণপত্র হয়, সেটা তো লায়াবিলিটি। তাহলে লায়াবিলিটি মানে কি হবে, ক্রেডিট। হ্যাঁ, আর আমরা পয়সা কালেকশন করছি, তাহলে পয়সা কালেকশন করলে আমাদের ক্যাশ বা ব্যাংক হবে ডেবিট। তাহলে ডিবেঞ্চার ইস্যু, আবার ডিবেঞ্চারকে যখন ইস্যু করি, ইস্যু বিভিন্নভাবে করতে পারি। একটা হচ্ছে ইস্যু করতে পারি অ্যাট পার, মানে দামের দামে। ইস্যু করতে পারি অ্যাট প্রিমিয়াম, মানে বেশি দামে অধিহারে। আর ইস্যু করতে পারি অ্যাট ডিসকাউন্ট, মানে অবহারে বা কম দামে। আমরা এইভাবে ইস্যু করতে পারি। আবার এগুলোকে যখন রিডিম করব, ফেরত দেব ডিবেঞ্চারের পয়সা আফটার 5 ইয়ার্স, আফটার 10 ইয়ার্স, যা কোম্পানির শিডিউলে যেরকম দেওয়া থাকবে সেই রকম অনুযায়ী, তখন আবার ডিবেঞ্চারকে আমরা রিডিম করতে পারি অ্যাট পার, দামের দামে। ডিবেঞ্চারকে রিডিম করতে পারি অ্যাট প্রিমিয়াম, মানে অধিহারে। ডিবেঞ্চারকে রিডিম করতে পারি, কিন্তু ডিসকাউন্টে রিডিম করা যায় না। হ্যাঁ, ডিসকাউন্টে ডিবেঞ্চার রিডিম করলে কেউ কিন্তু ডিবেঞ্চার কিনবে না। তুমি যদি বলো
তোমার থেকে আমি 10,000 টাকার একটা ডিবেঞ্চার তৈরি করেছি, 10,000 টাকা একটা ডিবেঞ্চারের সার্টিফিকেটের ভ্যালু 10,000 টাকা, আমি মার্কেটে সেটা ইস্যু করলাম আর বললাম যেই দিনকে 5 বছর পরে ওটা ফেরত দেবো সেই দিনকে 10% ডিসকাউন্টে ওটা 9,000 টাকা ফেরত দেবো, তাহলে পাবলিক কিনবে? তাহলে ওইটা হয় না, ওটা অ্যাবসার্ট কেস, তাহলে ওটা আলোচনা করবো না। তাহলে আমরা আলোচনা করব প্রথমে ডিবেঞ্চার যদি ইস্যু করি অ্যাট পার তাহলে কি হবে। দেখো দেখো ফর এখানে লিখেছি ট্রানজাকশন, ওদিকটা লিখেছি জার্নালে। ফর ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাট পার অ্যান্ড রেডিমেবেলও অ্যাট পার, দামের দামে ইস্যু হবে এবং ফেরতও হবে দামের দামে। তাহলে আমরা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করব পুরো ডিবেঞ্চারের ফুল ভ্যালু ফেস ভ্যালুটা, আর টু একটা ড্যাশ পার্সেন্টেজ ডিবেঞ্চার লিখে রাখবো। ডিবেঞ্চারের পাশে কিন্তু পার্সেন্টেজটা লিখতে হবে, যে পার্সেন্টেজে আমরা সুদ দেবো সেই পার্সেন্টেজটা কিন্তু এখানে অবশ্যই লিখবো। ঠিক আছে, 10% ডিবেঞ্চার হলে তার ট্রু 10% ডিবেঞ্চার। হ্যাঁ, এবার যদি 1 লক্ষ টাকার ডিবেঞ্চার এবার মার্কেটে আমরা ইস্যু করি তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার করবো 1 লক্ষ 1 লক্ষ। ঠিক আছে, নেক্সট পরেরটা হচ্ছে ফর ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাট প্রিমিয়াম বাট রেডিমেবল অ্যাট পার। ডিবেঞ্চার ইস্যু করছি প্রিমিয়ামে, দাম বেশি নেব এবং রেডিম করব যখন অ্যাট পার দামের দামে। যখন কোম্পানির ডিবেঞ্চার সবাই কিনতে চায়, দেখলাম পাবলিকের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে, তখন কোম্পানি কি করে একটা সুযোগ নেয়, সুযোগ নিয়ে বলে আমাদের 10,000 টাকার ডিবেঞ্চার একটা সার্টিফিকেটের ভ্যালু হচ্ছে, ডিবেঞ্চারের ভ্যালু হচ্ছে 10,000 টাকা, কিন্তু আপনাদের কিনতে হবে 10% প্রিমিয়ামে, তার মানে 11,000 টাকা দিয়ে কিনতে হবে। কারণ সবাই যখন হুড়োহুড়ি করছে ওই ডিবেঞ্চার, ওই কোম্পানির ডিবেঞ্চার কিনবে, কোম্পানির ভালো গুডউইল আছে মার্কেটে, তা সেইখানে তো কোম্পানি সুযোগ নেবেই, তাহলে এখানে বেশি দামে কিন্তু ডিবেঞ্চারগুলো কোম্পানি ইস্যু করে। তাহলে সেখানে আমরা ব্যাংক অ্যাকাউন্ট যখন ডেবিট করব তখন 1 লক্ষ টাকা নেব না, 1 লক্ষ প্লাস 10%, তাহলে 1,10,000 টাকা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করবো 1,10,000, কিন্তু 10% ডিবেঞ্চারে পাঠাবো কত 1 লক্ষ, ফেস ভ্যালুটাই লিখতে হবে, আর সিকিউরিটি প্রিমিয়ামে পাঠাবো ওই 1 লক্ষ 10% 10,000। ঠিক আছে, তাহলে এটা হলো ডিবেঞ্চার ইস্যু করেছি প্রিমিয়ামে কিন্তু রেডিম হবে দামের দামে, এটা যদি হয় এই এনটি। নেক্সট এবার যদি ডিবেঞ্চার ইস্যু করি আমরা ডিসকাউন্টে, রেডিম হবে অ্যাট পারে দামের দামে। তাহলে যদি ডিসকাউন্টে আমরা ইস্যু করি 10,000 টাকার ডিবেঞ্চার হয়তো 10% ডিসকাউন্টে ইস্যু করছি, মানে কত করে ইস্যু করছি 9,000 টাকা করে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করবো কত 9,000, আর ডিসকাউন্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট করবো কত 1,000, কিন্তু 10% ডিবেঞ্চার এটা কিন্তু ফেস ভ্যালুই লিখতে হবে। হ্যাঁ, ফেস ভ্যালু থেকে কম ভ্যালু লিখতে পারবে না। নেক্সট এবার ফর ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাট পার বাট রেডিমেবল অ্যাট প্রিমিয়াম, এইগুলোই করছি। এই যে ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাট পার ছিল কিন্তু রেডিম অ্যাট পারে হয়েছিল, এটা যদি রেডিম অ্যাট প্রিমিয়াম হয় তাহলে কি হবে। তাহলে রেডিম যদি প্রিমিয়ামে হয় তাহলে এখানে এন্ট্রি হবে, দেখো আমরা ইস্যু করেছি দামের দামে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করবো কত 1 লক্ষ টাকা। ঠিক আছে, আর আমাদের যে প্রিমিয়ামটা পরে দিতে হবে সেই প্রিমিয়ামটাকে এখন আমরা ক্রেডিট করে রাখবো, আর ওই প্রিমিয়ামের সমান পরিমাণ আমাদের লস হয়ে যাবে, ভবিষ্যতে লস হবে কিন্তু এখনই লসে ট্রান্সফার করে দেবো। ওই যে 10% প্রিমিয়াম বলেছি, তাহলে 10,000 টাকা লস হবে ভবিষ্যতে, তাহলে লস অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট করবো কত 10,000 টাকা। আর ডিবেঞ্চার কিন্তু ফেস ভ্যালু সবসময় লিখতে হবে, ডিবেঞ্চারের কিন্তু ফেস ভ্যালু থেকে কম কিছু লিখতে পারবে না তুমি, তাহলে ডিবেঞ্চার লিখবো কত 1 লক্ষ, আর প্রিমিয়াম অন রেডিমশন কত 10% 10,000 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের ডিবেঞ্চার ইস্যু করেছি অ্যাট পার দামের দামে, তার মানে আমি টাকা পেয়েছি 1 লাখ এবং ডিবেঞ্চারও মার্কেটে ছেড়েছি কত 1 লাখ, তাহলে সেখানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার তো 1 লাখ 1 লাখ হয়েই আছে, কিন্তু আমরা প্রিমিয়ামে রেডিম করব, তাহলে আমাদের 5 বছর পরে যদি এর 10% প্রিমিয়ামে রেডিম করতে হয় তাহলে তো আমাকে পেমেন্ট করতে হবে কত 1,10,000 টাকা, তাহলে তখন আমার লস হবে কত 10,000 টাকা, সেই লসটাকে এখন ডেবিট করে রাখা হয়েছে। হ্যাঁ, আর সেইটাকেই প্রিমিয়াম অন রেডিমশন বলে এখন ক্রেডিট করে রাখা হয়েছে ওটা। ঠিক আছে, এইবার দেখো, এইবার যদি আপনার ডিবেঞ্চারটাকে বললাম ইস্যু করেছিলাম অ্যাট পার রেডিমেবল অ্যাট প্রিমিয়াম, এবার ইস্যু যদি করি প্রিমিয়ামে আর রেডিমও করি প্রিমিয়ামে, ধরো এই দুইয়ের এন্ট্রিটাকেই যদি উল্টে দিই তাহলে কীরকম হবে। দেখো দুইয়ের এন্ট্রিটাকে যদি উল্টে দিই আমরা এটাকে করে দেবো, তাহলে ক নম্বর বলো তো 4-এর পর 5, ফর ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাট প্রিমিয়াম বাট রেডিমেবল অ্যাট প্রিমিয়াম, রেডিমেবলও হবে অ্যাট প্রিমিয়াম, তাহলে কি হবে, তাহলে ইস্যু করেছি যখন প্রিমিয়ামে আমাদের তো এই এন্ট্রিটা থাকবেই, দেখো যে এন্ট্রিটা আমরা করে রেখেছিলাম এটা তো থাকবেই।
দেখো আমরা যখন ইস্যু করেছিলাম, ইস্যুটা আমরা করেছিলাম ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু 10% ডিবেঞ্চার আর টু সিকিউরিটি প্রিমিয়াম। তাহলে ইস্যু যখন করেছি আমরা প্রিমিয়ামে, তাহলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হয়েছে 1,10,000 টাকা, হয়তো 10,000 টাকা প্রিমিয়াম নিচ্ছি। টু ডিবেঞ্চার করেছি 10% ডিবেঞ্চার করেছি 1 লক্ষ, টু সিকিউরিটি প্রিমিয়াম করেছি 10, এটা তো হতোই। কিন্তু রেডিমশনের সময় আমরা প্রিমিয়াম যদি দিই, তাহলে তখন আবার আমাদের প্রিমিয়ামটা যেটা দিতে হবে সেটাকে তো ক্রেডিট করে রাখবো। তাহলে প্রিমিয়াম অন রেডিমশন কে ক্রেডিট করব কত, হয়তো 10,000 টাকা প্রিমিয়াম দেবো 10, তাহলে আমাদের ভবিষ্যতে এই লস হবে কত, 10,000 টাকা। সেইটাকে কিন্তু এখন ডেবিটে কি করে রাখতে হবে, লস অন ডিবেঞ্চার। বলো বোঝা গেছে? তাহলে দেখো আমরা যেহেতু প্রিমিয়ামে ইস্যু করেছি, আমরা প্রথমে ব্যাংক করেছি 1,10,000 আর লস অন ডিবেঞ্চার করেছি 10, তাহলে 1,20,000 ডেবিট। টু ডিবেঞ্চারে পাঠিয়েছি কত, 1 লক্ষ। টু সিকিউরিটি প্রিমিয়ামে পাঠিয়েছি কত, 10,000 টাকা। আর টু প্রিমিয়াম অন রেডিমশনে পাঠিয়েছি কত, 10,000 টাকা। তাহলে মিলে গেল। ঠিক আছে, আমরা যখনই প্রিমিয়াম দেবো রেডিমশনের সময়, সেইটাকে কিন্তু এখন লস অন ডিবেঞ্চার অ্যাকাউন্টে ডেবিট করে রাখবো। ঠিক আছে, এইবার আমরা যদি ধরো পরের এন্ট্রিটা এইটাই যদি করি, ফর ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাট এ ডিসকাউন্ট বাট রেডিমেবল অ্যাট পার লেখা আছে, এটাকে যদি বলি রেডিমেবল অ্যাট প্রিমিয়াম যদি করি, তাহলে এন্ট্রিটা একটু এইখানটা করছি। দেখো এখানে আমরা ইস্যু করেছি ডিসকাউন্টে, হয়তো 10% ডিসকাউন্ট আছে, তাহলে 1 লক্ষ টাকায় 10% যদি ডিসকাউন্ট থাকে, আমরা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করবো কত, 90,000। তাহলে এখন একটা ডিসকাউন্টের জন্য লস হচ্ছে কত, 10, আর পরে আবার প্রিমিয়াম অন রেডিমশন দেবো 10, তাহলে 10 আমাদের মোট কত লস হবে, 20। তাহলে লস অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট করবো কত, লস অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট করলাম 20। ধরো সাপোজ আমি যদি অ্যামাউন্টটাই লিখি, এটা 10,000 টাকা ডিসকাউন্টে আমরা যদি ইস্যু করি, 90 আমরা পেয়েছি কি টাকা, 1 লাখ টাকার ডিবেঞ্চার কি ইস্যু করেছি 10% ডিসকাউন্টে, তাহলে 90,000 টাকা ব্যাংক ডেবিট করেছি। আর লস অন ডিবেঞ্চার করছি, এখন 10 লস আর পরে 10 লস হবে 20। আর টু আমাদের ধরো পার্সেন্টেজ যা হোক একটা দেওয়া আছে, যা হোক পার্সেন্টেজের ডিবেঞ্চার, এটা সেই ডিবেঞ্চার অ্যাকাউন্টকে ক্রেডিট করব কত, ডিবেঞ্চার অ্যাকাউন্ট কিন্তু ক্রেডিট করতে হবে কত বলো তো, 1 লাখ টাকার ডিবেঞ্চার হলে 1 লাখ টাকা পুরোই। আর টু প্রিমিয়াম অন রেডিমশন করে দেবো, প্রিমিয়াম অন রেডিমশন ক্রেডিট করব কত, 10। দেখো হিসাব মিলে গেছে, এটাও 1,10,000, এটাও 1,10,000। তাহলে আমাদের যখন আমরা ডিসকাউন্টে ইস্যু করলাম অথচ প্রিমিয়ামে রেডিমশন করছি, তখন কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করলাম, ডিসকাউন্টে ইস্যু করেছি বলে 90। তুমি বলবে স্যার এখানে ডিসকাউন্ট অন ডিবেঞ্চার লিখুন, তখন কিন্তু ওই লেখাটা ডিসকাউন্ট অন ডিবেঞ্চার হবে না, তখন ওই ডিসকাউন্ট আর প্রিমিয়াম পরে যেটা দিতে হবে দুটোকে মিশিয়ে একসঙ্গে বলবো লস, তখন আর ডিসকাউন্টে ট্রান্সফার করব না। ঠিক আছে, লস অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ওই 10 ডিসকাউন্ট আর 10 প্রিমিয়াম দুটো মিলিয়ে 20। আর ডিবেঞ্চারের ফেস ভ্যালু তো লিখতেই হবে, টু ডিবেঞ্চার কত করবো 1 লাখ, আর টু প্রিমিয়াম অন রেডিমশন করবো কত, 90। এটা আমি বোঝানোর জন্য আমি এখানে ফিগারগুলো দিয়েছি, তোমরা এমনিতে ফর্মুলা টোকার সময় এগুলো ক্রস দিয়ে রাখবে। আমি জাস্ট বোঝাবার জন্য অ্যামাউন্টগুলো দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে এই হলো তোমার ডিবেঞ্চারের ইস্যু। এইবারে ধরো ডিবেঞ্চার যদি তুমি স্টে করো, ডিবেঞ্চারটা সারা বছর যদি ধরে রাখো, তাহলে কোম্পানিকে কি করতে হবে, কোম্পানি বাধ্য থাকবে ওই ডিবেঞ্চারের উপর বছরের শেষে একটা ইন্টারেস্ট দিতে। তাহলে সেই ইন্টারেস্টের এন্ট্রিটা কি হবে, তাহলে ইন্টারেস্টের এন্ট্রিটা দেখো এবার যদি, তাহলে এটা 5 ছিল, এটা 6 ছিল, হ্যাঁ তার দুটো হয়ে গেল 6টা। আমরা ইস্যুর জার্নাল করলাম 6 রকম কন্ডিশনে। এইবার দেখো যদি ইন্টারেস্ট দেওয়া হয় তাহলে ইন্টারেস্টটা কি করবে, দেখো ইন্টারেস্ট দিলে এটা 7 ফর ইন্টারেস্ট অন ডিবেঞ্চার।
ইন্টারেস্ট অন ডিবেঞ্চারের জন্য দেখো, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার তোমার তো খরচা, তাহলে কোম্পানির খরচা হলে এটা তো কোম্পানির কলমে করছি আমরা, মানে কোম্পানির খাতায় করছি, তাহলে কোম্পানির খাতায় করলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার খরচা মানে কি করবে, ডেবিট। আর পেড করতে হবে তো, তাহলে পয়সা দিয়ে পেড করবে, আর কোম্পানির ট্রানজাকশন সমস্ত কি দিয়ে করতে হয়, ব্যাংক দিয়ে, সেখানে কিন্তু ক্যাশ দিয়ে কোনো ট্রানজাকশন হয় না, তাহলে টু ব্যাংক। কিন্তু ইয়ার এন্ডে এই ইন্টারেস্টটাকে কি করতে হবে, ইয়ার এন্ডে এই ইন্টারেস্টটাকে প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করতে হয়, তাহলে প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করলে আবার আর একটা এন্ট্রি কি করবো ইন্টারেস্টের জন্য, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার যেটা ছিল ডেবিট তাকে করে দিই ক্রেডিট, আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে করি ডেবিট। তাহলে বোঝা গেল এটাই ইন্টারেস্ট ট্রান্সফার টু পিএল। তাহলে এখানে লিখে নেবে ট্রানজাকশানে কি লিখবে, ফর ইন্টারেস্ট ট্রান্সফার টু পিএল। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে পিএল অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ডিবেঞ্চার হলো। এইবার এখানে দেখবে আমরা যদি ডিসকাউন্টে ইস্যু করতাম, বা আমরা যদি ডিসকাউন্টে ইস্যু করে আমরা যদি ডিবেঞ্চারটাকে রেডিম করি প্রিমিয়ামে, তাহলে তো একটা লস হয়েছে বড় মতো অ্যামাউন্ট, ওই যে অঙ্কটা বোঝালাম সেখানে বলেছিলাম 20,000 টাকা লস হয়েছে। এবার ওই লসটা আমরা ডিবেঞ্চারটা যদি 5 বছরে রেডিম করি, তাহলে 5 বছর ধরে ওই লসটাকে আমরা কি করব, প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করব, হ্যাঁ, রিটার্ন আপ করবো 5 বছর ধরে রিটার্ন আপ করবো। তাহলে 20,000 টাকা 5 বছরে রিটার্ন আপ করলে পার ইয়ারে কত করে রিটার্ন আপ করবো, 4,000 টাকা। তাহলে সেই 4,000 টাকাটা আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে পাঠাবো। এ দেখো ফর, এগুলো কিন্তু ইয়ার এন্ডে করবো, ফর লস অন ডিবেঞ্চার ট্রান্সফার টু কোথায়, লস অন ডিবেঞ্চার রিটার্ন আপ করে দাও না, রিটার্ন আপ। তাহলে রিটার্ন আপ করলে লস অন ডিবেঞ্চার আমাদের ডেবিট ছিল, তাকে করব ক্রেডিট, আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে করব ডেবিট টু লস অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে এই হলো তোমার টোটাল এন্ট্রি। তুমি প্রথমে ইস্যু করবে, এবার ইস্যুতে যত রকম কন্ডিশন আমি দেখালাম, সেখানে ইস্যুতে আমি 6 রকম কন্ডিশন দেখিয়েছি, তা 6 রকম কন্ডিশন তো থাকবে না, থাকবে তো তোমার একরকম কন্ডিশন। তাহলে সেই একরকম কন্ডিশনটা করে নেবে, করে নেওয়ার পর তারপরে তুমি কি করবে, ওখানে ইয়ার এন্ডে যদি আমরা দেখি ইন্টারেস্ট অন ডিবেঞ্চারের ইন্টারেস্টটা দেওয়া হয়, তাহলে ডিবেঞ্চারের ইন্টারেস্টটা দিলে ইয়ার এন্ডে আমরা ইন্টারেস্টটা দেবো, আর সেটাকে প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করবো। তাহলে আর দুটো এন্ট্রি বাড়লো। আর যদি লস হয়ে থাকে তাহলে সেই লসটাকে প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করব। যদি 5 বছরের ডিবেঞ্চার হয় তাহলে 1/5 আমরা প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার করব। তাহলে আর একটা এন্ট্রি, তাহলে 3টে এন্ট্রি, আর অরিজিনাল ইস্যুর সময় একটা এন্ট্রি, তাহলে মোট 4টে এন্ট্রি তোমাকে করতে হবে। ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে কি হয়, এই মানে ইন্টারেস্ট অন ডিবেঞ্চারটা বছরে দুবার দেয়, তাহলে দুবার দিলে এই ইন্টারেস্ট অন ডিবেঞ্চারের এন্ট্রিটা দুবার হবে, 6 মাস 6 মাস করে। 6 মাসের ইন্টারেস্ট প্রথমে দেবে, হয়তো দেখা যাচ্ছে যে 1 জুলাইতে একটা দিচ্ছে, বা 30 জুনে দিচ্ছে, 30 জুনে একবার দিলে, 31 ডিসেম্বরে একবার দিলে, কিন্তু পিএলএ ট্রান্সফারটা একবারই করবে, দুটোকে যোগ করে নিয়ে পিএলএ ট্রান্সফার করে দেবে, আর বছরের শেষে লসটাকে ট্রান্সফার করব পিএলএ, ব্যাস হয়ে গেল। এইবার দেখো, এইবারে আমি ফর্মুলাটা সমস্ত আলোচনা করলাম, ফর্মুলাটা ভালো করে দেখে নেবে। তারপরের ক্লাসে আমি এর পরের ক্লাসে ডিবেঞ্চার কিছু প্রবলেম নিজেই তৈরি করে নিজে বানিয়ে সেই প্রবলেমগুলো আমি সমস্ত সলিউশন করে দেব, দিলে আশা করছি ডিবেঞ্চার সম্পর্কে তোমাদের কোনো একেবারে ভয় থাকবে না। এইচএস লেভেলে যারা এইচএস পরীক্ষা দেবে তারা এই ডিবেঞ্চারকে অনেকেই ছেড়ে দাও, কিন্তু ডিবেঞ্চারকে ছাড়বে না, এখানে সলিড নাম্বার। জার্নাল তো, জার্নাল করলে সলিড নাম্বার পাবে, একেবারে ছাড়বে না, ভয় পাবে না। ঠিক আছে, জার্নালটা অ্যাটেন্ড করলে এমনি নর্মালি তুমি অন্যান্য অ্যাকাউন্টস যেগুলো করছো, লেজার ফর্মে, সেখানের থেকে বেশি নাম্বার পাবে, কারণ জার্নাল একটা জার্নালের সঙ্গে আরেকটা জার্নালের তো তেমন একটা লিঙ্ক থাকে না, সেখানে যেটা ভুল করবে শুধু তার নাম্বারটা বাদ যাবে, বাকি যেগুলো ঠিক করবে সেগুলো তো নাম্বার পাবে। আর লেজার ফর্মে যে অ্যাকাউন্টসগুলো আছে সেখানে তুমি একটা ভুল করলে তার ভুল দেখবে সমস্তটাই পড়েছে, প্রত্যেকটা ভুল হয়ে গেছে, তা সেখানে দেখবে অনেকটা নাম্বার কেটে যাবে। সেই জন্য যেই সমস্ত জার্নালগুলো পরীক্ষায় পড়ে না, সেই জার্নালগুলোকে অ্যাটেম্প করতে হয়। জার্নালগুলো যখন অ্যাটেম্প করবে ওখানে কিন্তু মার্কসটা অনেক বেশি আসবে। ঠিক আছে,
তাহলে আজকের মতো এইটুকুই, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে, প্রবলেম সলিউশন নিয়ে আসছি। টাটা।